বর্ষাকাল, সন্ধ্যা নামছে ধীরে ধীরে। গ্রামের কোনো এক প্রান্তে একটা ছোট্ট ক্লাব ঘরের মধ্যে আড্ডা জমিয়ে বসেছে কিছু কলেজ পড়ুয়ার দল। রাজু, বাপি, সুমন আর তন্ময়, এই চার বন্ধু মিলে সপ্তাহ শেষে একজোট হয়ে আড্ডা দেয় এই ক্লাব ঘরে। পড়াশুনো থেকে একটু চাপমুক্ত হতে তারা প্রতি শনিবার সন্ধ্যাবেলায় এই ঘরে বসেই গল্প ঠাট্টা করে। তবে আজ তাদের মধ্যে সবাই উপস্থিত থাকলেও একজনের এখনো দেখা মেলেনি। কি ব্যাপার বলতো, তন্ময় এখনো এসে পৌঁছালো না? ওই তো সবার আগে এখানে আসে। বাপি, একবার ফোন করে দেখ তো, মনে হয় বৃষ্টিতে রাস্তায় আটকে পড়েছে। বাড়ি থেকে বেরোনোর সময় তো ওকে ফোন করেছিলাম, ও বলল ওর আসতে নাকি একটু দেরি হবে। তা আর একবার ফোন করেই তো দেখতে পারিস। বেচারা মনে হয় বৃষ্টির জন্য আসতে পারছে না। আচ্ছা দাঁড়া, দেখছি আমি। বাপি প্রায় 2 থেকে 3 বার তন্ময়কে ফোন করলো, কিন্তু কোনোভাবেই কোনো উত্তর মিলল না। প্রতিবারই ফোনটা বেজে বেজে কেটে গেল। কিরে, কি হলো? না রে, অনেকবারই তো ফোন করলাম, কিন্তু কেউই ফোনটা তুললই না। আমার এবার কিন্তু চিন্তা হচ্ছে। আরে চিন্তা করিস না, ও ঠিক চলে আসবে। মনে হয় বাড়ি থেকে ফোন নিয়ে বেরোতে ভুলে গেছে। হঠাৎ আশেপাশে কোনো একটা গাছের মধ্যে কর কর করে জোরে একটা বাজ পড়ল। নিমেষে গাছটার মধ্যে আগুন ধরে গেল। গোটা এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। চারিদিকটা ঢেকে গেল কালো অন্ধকারে। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া, আর তার সাথে বৃষ্টির তাণ্ডব। যেন প্রকৃতি কোনো বিপদের সংকেত দিতে শুরু করেছে এবার। এই যা, আজ আর মনে হয় কারেন্ট আসবে না। বাজটা আশেপাশেই কোথাও একটা পড়েছে। দূর, পুরো মুডটাই খারাপ হয়ে গেল। ওই তন্ময়টাও আজ এলো না, আর এদিকে কারেন্টটাও চলে গেল। এখন এই অন্ধকারে বসে বসে মশার কামড় খাওয়া ছাড়া আর কোনোই কাজ নেই। এই কেউ একটা কিছু জ্বালার ব্যবস্থা কর দেখি। অন্ধকারে কোথায় কি থাকবে, বর্ষাকাল তার ওপর। দাঁড়া দাঁড়া, আমি দেখছি বলেই রাজু অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে কোথা থেকে একটা বাতি খুঁজে পেল। হাওয়ার দাপটে দেশলাইটা জ্বলতে চাইল না। অনেকবার চেষ্টা করার পর কোনো রকমে সে বাতিটা জেলে মেঝের ওপর বসিয়ে দিল। ক্লাবের জানলাটা দিয়ে মাঝে মধ্যেই জোরে বৃষ্টির ঝাপটা এসে পড়ছে ঘরের ভিতরে। হাওয়ার দাপটে মোমবাতির শিখাটা বেশ খানিকটা নড়ে চড়ে উঠছে। এই হয়তো নিভে যাবে। রাজু মোমবাতির শিখার সামনে হাত আড়াল দিয়ে সেটাকে হাওয়ার দাপট থেকে বাঁচাচ্ছে। এমন সময় ক্লাবের দরজায় কটা টোকা পড়ল। কে? তন্ময় এলি নাকি? কিছুক্ষণ চুপ, তারপর দরজার ওপার থেকে উত্তর এলো, আমি তন্ময়, এই দরজাটা খোল, খুব ভিজে গেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি যাচ্ছি বলেই সে দরজাটা খুলে দিল। দেখল তন্ময় ভিজে একেবারে সপ করছে। অন্ধকারের চোটে মুখটা একটু আবছা দেখা যাচ্ছে। তখনও বাইরে বেশ ভালোই বৃষ্টি হয়ে চলেছে। কি অবস্থা, এই দেখো কাণ্ড। আয় আয়, ভিতরে আয়। রাজু তন্ময়কে ভিতরে ডেকে নিল। তারপর একটা গামছা তাকে মোছার জন্য দিল। থাক, এটা লাগবে না। কি আশ্চর্য, লাগবে না মানে? তুই তো একেবারে ভিজে সপ করছিস। না মুছলে যে এবার ঠান্ডা লেগে জ্বর আসবে। তন্ময় আবারও কিছুক্ষণ চুপ করে থাকলো। কোনো উত্তর দিল না সে। বাতির আলোটা টিমটিম করে জ্বলছিল। হাওয়ার দাপটে সেটাও ধপ করে নিভে গেল। ওহো, এই বাপি, জানলাটা দিয়ে দে তো, বারবার বাতিটা নিভে যাচ্ছে। এই বলে রাজু আবারও একটা দেশলাই জ্বালাতে যাবে, এমন সময় একটা অদ্ভুত কথা বলল তন্ময়। থাক না, আবার কি দরকার বাতি জ্বালার? এই তো ভালোই তো আলো আছে ঘরের মধ্যে।
সবাই তার কথা শুনে অবাক ছাড়া আর কিছুই হলো না। এই, তোর কি বৃষ্টিতে ভিজে মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কী সব আবল তাবল বকছিস বলতো তখন থেকে? ঘরের মধ্যে তুই আলো কোথায় দেখতে পাচ্ছিস? এটা বলে রাজু বাতিটা আবারও জ্বেলে দিল। এবার আর কিছু হলো না। রাজুর কথা মতো বাপি জানলাটা বন্ধ করে দিয়েছে। ঘরের মধ্যে এবার একটু হলেও আলো ছড়িয়েছে। হ্যাঁ, এবার বল দেখি, এই তোর কি হয়েছে? তখন থেকে ভুলভাল কথা বলে যাচ্ছিস। আর এত বৃষ্টিতে তুই ছিলি কোথায়? শুধু শুধু ভিজে ভিজে আসতে গেলি কেন আবার? আমি তোদের কাছে না এসে থাকতে পারলাম না। ভাবলাম যাবার আগে শেষবারের মতো তোদের সাথে দেখা করে যাই। ও, এবার বুঝেছি, তোর বাবার ব্যবসাটা ধরবি তাই তো? তাই তুই ব্যাঙ্গালোর চলে যাচ্ছিস। তাও ভালো, তোর একটা হিল্লো হয়ে গেল। ও, এই জন্য সেই থেকে এসে এই তোর মনটা খারাপ, তাই না? হ্যাঁ, আরে এত মন খারাপ করিস না, এই চিন্তা নেই। আমরা ঠিক তোর সাথে বছরে একবার হলেও দেখা করে আসবো। হ্যাঁ, কিন্তু ভাই একটা কথা বলছি, ওখানে গিয়ে আমাদের আবার ভুলে ঠুলে যাস না। বাপির কথাটা শুনে তন্ময় তার দিকে তাকালো, যেন সে কিছু না বলেই তাকে অনেক কিছু বুঝিয়ে দিতে চাইছে। কিরে, কি হলো? ওরম করে তাকিয়ে আছিস কেন? দূরে আবারও কড়কড় করে কোথাও একটা বাজ পড়ল। এবার তন্ময় তাদের এমন কিছু বলল যেটা শুনে সবার মাথাটা যেন ঘুরে যেতে শুরু করলো। শোন, তোদেরকে একটা বিশেষ কথা বলার জন্য এখানে এসেছি। পুকুরের পাশের ওই পূর্ব দিকের বটগাছটার নিচে আমার কিছু জিনিস পড়ে আছে। যদি পারিস তোরা সেইগুলো একটু আমার বাড়ি পৌঁছে দিস ভাই। মানে কি বলছিস বলতো? কিছুই যে বুঝতে পারছি না আমি। রাজু কথাটা বলা মাত্রই তন্ময়ের মুখে একটা হাসি ফুটে উঠল। বিশাল একটা গালচেরা হাসি হেসে উঠল সে। তার চোখের মণিগুলো এখন ক্রমশ ছোট হয়েছে। তার শরীর দিয়ে কেমন যেন এক প্রকারের ধোঁয়া বেরিয়ে চলেছে। বিভৎসতার মুখটা সবাই দেখে যেন ভয়ে জমে যেতে লাগলো। কেউ ভাবতেও পারেনি যে আজ তাদের সাথে এমন কোনো ঘটনা ঘটবে। ওরে ওরে, তোরা ভয় পাসনি রে। আমি তোদের কাছেই আসছিলাম। রাস্তা দিয়ে আসার সময় বৃষ্টিটা খুব জোরে শুরু হলো। তাই আমি ওই বটগাছটার তলায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। কিন্তু কিন্তু হঠাৎই গাছটার মাথায় জোরে একটা বাজ পড়লো, আর আমার এই অবস্থা হলো। ওই গাছের নিচে এখনো আমার পোড়া শরীরটা পড়ে আছে যে। পারলে পারলে ওটা আমার বাড়ি পৌঁছে দিস। আমার এই শেষ অনুরোধটুকু রাখিস। আজকের পর থেকে তোদের সাথে আমার আর দেখা হবে না যে। আর হ্যাঁ, এই দুর্যোগে কোনোদিন তোরা বাড়ির বাইরে বেরোবি না, না হলে আমার মতো অবস্থা হবে তোদেরও। বাড়ি থেকে আমাকে বেরোতে বারণ করেছিল, কিন্তু কিন্তু আমি শুনিনি। বিদায় বন্ধুরা, এবার আমি চলি। বলেই তন্ময়ের ছায়ামূর্তিটা আস্তে আস্তে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। তারপর কিভাবে যেন ঝপ করে কারেন্টটাও চলে এলো, যেন তন্ময় যেতে যেতে আলোটা ফিরিয়ে দিয়ে গেল। সবাই আর বেশিক্ষণ বসে থাকলো না, হুড়মুড় করে দৌড়ে সোজা গিয়ে দাঁড়ালো ওই বটগাছের নিচে।
তারপর যা দেখলো তাতে ওদের সারা গায়ের রক্তটা যেন জমে বরফ হয়ে যেতে শুরু করলো। বিশাল বটগাছটা পুড়ে ছাই হয়ে গেছে, আর তন্ময়ের দেহটা বীভৎসভাবে পড়ে আছে গাছের নিচে। সারা শরীরটা পুড়ে ঝাল চামড়া উঠে গেছে, চোখগুলো বাইরে ঠেলে বেরিয়ে এসেছে, মুখটা হাঁ করা। বেচারা মরার আগে খুব ভয় পেয়েছে। আমি ভাবতেই পারছি না তন্ময় আর আমাদের মধ্যে নেই। মরে গিয়েও ও আমাদের সাথে দেখা করতে এসেছিল, তবে ও যেতে যেতে একটা বড় শিক্ষা দিয়ে গেল আমাদের। আর যাই করো না কেন, প্রকৃতিকে কোনোদিনও অবহেলা করো না, না হলে প্রাণের ঝুঁকি হতে পারে। হ্যাঁ, একদম ঠিক কথা। চল এবার সবাই মিলে ওর দেহটা ওর বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করি। তন্ময় ভাই আমাদের, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, তোকে আমরা কোনোদিনও ভুলবো না। কথাটা বলা মাত্রই কোথা থেকে একরাশ হাওয়া এসে তাদের শরীর স্পর্শ করে চলে গেল। যেন তন্ময়ের আত্মা জানান দিল যে সে সব কিছু এখনো দেখছে। দূরের একটা গাছের আড়াল থেকে একটা মূর্তি তাদের দিকেই চেয়ে দাঁড়িয়েছিল। নিমেষে সেটাও হাওয়ায় মিলিয়ে গেল। শেষ হলো ভৌতিক মায়াজালের আজকের গল্পের আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা আমাকে বলতে পারেন, তাহলে সেটা আমি শুধরে নেবার চেষ্টা করতে পারবো। না না, ঠিক আছে, ভুল আর কি। যে নাম্বার আশা করেছিলাম সেই নাম্বারের তো বাড়ির কাজ দিয়েও যায়নি, তাই ভাবছি একটু মাস্টারটাই বদলে নি। স্কুলের মাস্টার দিয়ে পড়ালে নাম্বারটাও ভালো পাওয়া যায় শুনেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। শুনুন, সে আপনি আমাকে রাখবেন না ভালো কথা, আপনার ছেলে আপনার সিদ্ধান্ত। তবে আমি একটা কথা বলি, আপনার ছেলেকে স্কুলের মাস্টার কেন, স্বয়ং বিদ্যাসাগর বেটে খাওয়ালেও ওর নাম্বার বাড়াতে পারবে না। কী সব জাদা বলছেন? আপনি কি জানেন আপনার ছেলে সপ্তাহে কদিন স্কুলে যায়? রোজই তো যায় দেখি। ওই দেখাটুকুই সার। ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরোয়, তারপর স্কুলে যায় না কোথায় যায় সে খবর তো আর রাখেন না। একদিন ওর স্কুলে গিয়ে প্রেজেন্টের খাতাটা দেখলেই বুঝতে পারবেন। কোথায় যায় তাহলে ও? সেটা আমি বললে তো আপনি বিশ্বাস করবেন না, তাই ওটা আপনিই খুঁজে বার করুন। আর অন্ধবিশ্বাস ঝেড়ে ফেলে ছেলেকে একটু শাসন করুন, আর বাড়িতে একটু পড়তে বলুন, তাহলেই দেখবেন নাম্বার বাড়ছে। না হলে মাস্টারের পর মাস্টার আসবে যাবে, নাম্বার বাড়বে না। চলি। বাইরে বেরিয়ে দেখলাম বৃষ্টি থেমে গেছে, তবে আকাশে এখনও কালো মেঘ ছেয়ে আছে। একটা টিউশনি আবার কমে গেল। এরা বড় লোক মানুষ, এরা কি করে বুঝবে আমাদের মতো গরিব শিক্ষিত বেকারদের জীবনে একটা টিউশনির ওপর কত কিছু নির্ভর করে থাকে। এই একটা টিউশনির পুরো টাকাটাই চলে যায় আমার বাড়ির রান্নার গ্যাস কিনতে। এখন আর একটা নতুন বন্দোবস্ত না হওয়া পর্যন্ত কি হবে কে জানে। এরই মধ্যে পকেটে ফোনটা বেজে উঠল। বার করে দেখলাম পাড়ার ছেলে সুকমল। হ্যালো। হ্যালো সার্থকী, তুই কোথায় আছিস? আমি এই তো পড়াতে এসেছিলাম। কেন, কি হয়েছে? তুই তাড়াতাড়ি একবার পাড়াতে আয়, এক্ষুনি। হ্যাঁ, সে আসছি, কিন্তু কেন, কি হয়েছে? প্রশান্ত মারা গেছে সার্থকী। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রশান্ত আমার সব থেকে ভালো বন্ধু, সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। ভালো সময়ে খারাপ সময়ে আপদে বিপদে সবসময় একসঙ্গে থেকেছি। সেই প্রশান্ত আর নেই, প্রশান্ত মারা গেছে। হ্যালো, কি রে চুপ করে আছিস কেন? কিছু বল। হ্যালো। এটা কখন হলো? এই তো আজ সন্ধ্যায়। তুই আয় তাড়াতাড়ি, আমরা বডি আনতে যাবো হাসপাতালে। সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। লোডশেডিং চলছে সন্ধ্যা থেকে, কিন্তু এই রাতের অন্ধকার যেন আমার মনের ভেতর জমে ওঠা কালো আধারের কাছে নেহাতি তুচ্ছ। কি দেখব গিয়ে? প্রশান্তর নিথর মৃতদেহ। কত স্মৃতি জড়িয়ে আছে ওর সাথে। সেই ছোটবেলা থেকে আমার জীবনের প্রতিটা অধ্যায়ে, প্রতিটা বাঁকে রয়েছে প্রশান্ত। এই তো আজ বিকেলেই ওর সাথে কথা বলে এলাম। শোন না, তোর ফিরতে কটা বাজবে? আমার তো আজকে একবারই পড়ানো, রাত 8টার মধ্যেই হয়ে যাবে। কেন?
না, আমার কোচিংয়ের জন্য কটা ফ্লেক্স ছাপাতে বাজারে যেতে হবে। তুই আয়, তাহলে তারপরেই না হয় যাবোক্ষণ। আচ্ছা ঠিক আছে, আমি ফেরবার সময় তোকে ফোন করব তাহলে। ঠিক আছে। তখনও কি ভেবেছিলাম সেই কথাই ওর সাথে আমার শেষ কথা হবে। এই পথেই পড়ে প্রশান্তর কোচিং সেন্টার। সেটার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম দরজাটা খোলা, ভেতরে আলো জ্বলছে। কেউ কি রয়েছে ভেতরে? কৌতূহল হলো। সাইকেল থেকে নেমে এগিয়ে গেলাম ঘরটার দিকে। কেউ কি রয়েছে ঘরের ভেতরে? দরজা দিয়ে ভেতরে ঢুকতেই আমার পিলে চমকে গেল। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সামনে কাকে দেখছি আমি? প্রশান্ত। কি করে সম্ভব? ও, তুই এসে গেছিস? আমি তোর জন্যই বসে আছি। তুই বলেছিলি হয়ে গেলে ফোন করবি, ফোন না করেই চলে এলি যে। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। কিছু একটা বলতে গিয়ে বুঝলাম আমি কিছুই বলতে পারবো না। গলা দিয়ে যেন কোনো আওয়াজ বেরোচ্ছে না। আমার অবস্থা অনুমান করে প্রশান্ত বলল, কিরে, কি হয়েছে? ওরম হা করে তাকিয়ে কি দেখছিস? ভূত দেখছিস মনে হচ্ছে। এই প্রশ্ন তো আমার মাথাতেও ঘুরপাক খাচ্ছে সেই প্রথম থেকে। ভূত দেখছি না তো। বহু কষ্টে বললাম, প্রশান্ত, তুই তুই বেঁচে আছিস? এই মেরেছে। আমি বেঁচে আছি মানে? আমি বেঁচে থাকবো না কেন? কি পাগলের মতো কথা বলছিস? কি হয়েছে একটু ঝেড়ে কাজ তো ভাই। কি হয়েছে বল। আমাকে যে সুকমল ফোন করে বলল তুই মারা গেছিস, ওরা হাসপাতালে তোর বডি আনতে যাবে, আমাকে তাড়াতাড়ি আসতে বলল। না, সুকমলটার এই লিমিট ছাড়া আড্ডা মারাটা এবার বন্ধ করতে হবে দেখছি। অকারণে এরকম তামাশা কেউ করে? এটা কি পাগলামো? শুধু শুধু তোকে হয়রান করলো। দাঁড়া তো, আমি এক্ষুনি সুকমলকে ফোন করছি। দেখলাম সত্যি সত্যি প্রশান্ত ফোনটা বার করে নাম্বারটা টিপল। হ্যালো, সুকমল, প্রশান্ত বলছি। বল। বল মানে? তুই তোকে ফোন করে বলেছিস আমি মারা গেছি, তোরা আমার ডেড বডি আনতে যাচ্ছিস হাসপাতালে? দাঁড়া, আমি পাড়ায় ঢুকি। তোর বডি যদি আজকে ফেলে দিতে না পারি তো আমার নাম প্রশান্ত না। আরে ওর সাথে একটু মজা করছিলাম। এইসব বিষয় নিয়ে কেউ মজা করে? আরে শান্ত কি জানে তুই মারা গেছিস? এবার ভেবে দেখ, ও যদি পাড়ায় এসে তোকে জ্যান্ত দেখে তখন কি ভালোটাই না লাগবে। তাই একটু মজা করেই করলাম আর কি। ননসেন্স কোথাকার। ঠিক আছে, রাখ। আর এইরকম মজা আর কখনো করবি না বেয়াদব। আনন্দে কি বলবো আমি বুঝে উঠতে পারলাম না। বুকের ওপর থেকে যেন একটা 1 মণ ওজনের পাথর নেমে গেল। সত্যি এরকম কেউ করে? চল, আজকে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আজকে আর বাজারে যাব না, কাল যাবক্ষণ। বাড়ি যাবি তো? হ্যাঁ, বাড়িতেই যাব। আর শোন, তোর সাথে একটা কথা আছে, বলাই হয়নি। বল। বলছি, তোকে একটা বড় দায়িত্ব দেব, পালন করতে পারবি তো? অবশ্য তোর প্রতি ভরসা আছে বলেই বলছি। কি দায়িত্ব দিবি আবার তুই আমাকে? বিয়ে থা করবি নাকি হঠাৎ? দেখ ভাই, ওই বাড়ি থেকে মেয়ে তুলে আনার দায়িত্ব কিন্তু আমাকে দিস না। আমার মার খাওয়ার কিন্তু হেব্বি ভয়। তোর তাই মনে হয় আমি সেসব কিছু করতে পারি? আরে তোকে আমি দিয়ে যাচ্ছি আমার কোচিং সেন্টারের দায়িত্ব। কোচিং সেন্টারের দায়িত্ব? মানে আমাকেও পড়াতে হবে? তাহলে তো খুবই ভালো হয়। আমারও আজকে একটা টিউশনি চলে গেল। নতুন কিছু জোটাতে না পারলে আমার খুবই সমস্যা হয়ে যেত। আমি হয়তো তোকে বলতাম, তার আগেই তুই আমাকে বলে ভালোই করলি। তুই বুঝলি না, আমি তোকে পুরো দায়িত্ব নেবার কথা বলছি, আর তুই সেটা নিবি। তাতে তোর আশা করি সব সমস্যা মিটে যাবে। তোর আর ওই বাড়ি বাড়ি গিয়ে টিউশনি পড়ানোর কোনো দরকার নেই। তোর মতো যোগ্য শিক্ষক প্রাইভেট টিউটর হবে কেন? ওতে এখন আর কোনো সম্মান নেই। বড়লোক বাড়ির লোকেরা প্রাইভেট টিউটরদেরকে বাড়ির মাইনে করা কাজের লোকই মনে করে, তাদের যোগ্য সম্মান দিতে জানে না। সে না হয় তুই থাকলে আমি পারবো। তুই থাকবি তো? না না, আমি তো থাকতে পারবো না। কেন? তুই থাকতে পারবি না কেন? আমাকে যেতে হবে এক অন্য জায়গায়। কোথায় যাবি? আর তুই কোথায় যাবি সেটা আমাকে বলিসনি তো আগে। আরে আমিও কি জানতাম? এই আজই তো ঠিক হলো, একটু আগেই সব ফাইনাল হয়ে গেল। কিন্তু কোথায় যাবি সেটা তো বল। সেটা নির্ভর করতে পারে আমার সিভির ওপর। নতুন একটা চাকরি বুঝলি, জয়েনিং হয়ে গেছে। এখন কোথায় পাঠাবে সেটা নির্ভর করছে আমার কর্মকাণ্ডের ওপর, মানে সিভির ওপর। তুই জেনে যাবি, টেনশন নিস না। চল এখন, এই আদর্শ কোচিং সেন্টার এখন থেকে তোর। এই নে চাবি, অল দ্য বেস্ট। চল, আমি তোকে বাড়ি দিয়ে আসি।
কিন্তু আমি তো সাইকেল নিয়ে এসেছি, ওটা কি করব? কি আর করবি, ওটা ঘরে ঢুকিয়ে দে, কাল সকালে এসে নিয়ে যাবি। চল, আর আমার বাইকটাও তুই রেখে দিস, ওটা আমার আর লাগবে না। প্রশান্ত, তোর কথা কিন্তু আমার কাছে রহস্যের মতন মনে হচ্ছে। কি ব্যাপার বলতো? তুই কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস? আরে না না, কি আর লুকোবো, ধৈর্য ধর, সব জানতে পারবি। প্রশান্তর বাইকে করে চলেছি বাড়ির পথে। প্রশান্ত হঠাৎ বলল, তোর মনে আছে সার্থকী, ছোটবেলায় আমরা সাইকেলের ছেঁড়া টায়ার চালিয়ে এপাড়া থেকে ওপাড়ায় চলে যেতাম, তারপর সারাটা দুপুর পুকুরে ঝাপাঝাপি করে বাড়ি গিয়ে বকুনি খেতাম, তারপর স্কুল থেকে টিফিনবেলা পাঁচিল টপকে পালিয়ে বৃষ্টির মাঠে ফুটবল খেলতে চলে যেতাম। হ্যাঁ মনে আছে, কিন্তু এসব কথা হঠাৎ এখন কেন বলছিস? না এমনি মনে পড়ছে আজ খুব। সেসব দিন কি ভোলা যায় বল? না, তা ভোলা যায় না। আজও যখন আমাদের স্কুলটার সামনে দিয়ে যাই, বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। মনে হয় আমাদের সেই পুরনো বেঞ্চ, পুরনো ক্লাসরুম একই রকম আছে সব, শুধু দিনগুলো কেমন যেন বদলে গেছে। জানলা দিয়ে খোলা ক্লাসরুমের দিকে মাঝে মাঝে তাকিয়ে থাকি আর ভাবি, যদি আর একবার ওই বেঞ্চটায় গিয়ে বসতে পারতাম। হেড স্যারের লাঠির কি ভয়টাই না পেতাম, সেই লাঠির ভয়ে প্রায় দিন তো স্কুলেই আসতাম না। আজ মনে হয় সেই লাঠির বাড়ি যেন অমৃত ছিল, যা আজ আর মাথা খুঁড়লেও পাবো না। এ কি, দাঁড়ালি কেন? আমার এখানে একটু কাজ আছে, তুই এক কাজ কর, তুই বাইকটা নিয়ে চলে যা, আমি পরে আসছি। সাবধানে যাস, আর সাবধানে রাস্তা পার হোস। বলেই প্রশান্ত চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে বাইকটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কি হয়েছে ছেলেটার কে জানে আজ। সব কথাই কেমন যেন রহস্যে মোড়া মনে হচ্ছে আমার। আমাদের বাড়ির কয়েকটা বাড়ি আগে প্রশান্তদের বাড়ি। সেই পর্যন্ত আসতেই বাইকের চাকা থমকে গেল। প্রশান্তর বাড়ির সামনে এক রাশ মানুষের ভিড়। আমার বুকের ভেতরটা এক নিদারুণ সংশয়ে ধরাস করে উঠল। বাইক থেকে নেমে ছুটে গেলাম সেই দিকে। তারপর গিয়ে যা দেখলাম তাকে আর কি ভাষায় প্রকাশ করব। উঠোনের সাদা কাপড়ে ঢাকা প্রশান্তর নিথর শরীর, কিন্তু এটা কি করে সম্ভব? এই তো একটু আগে প্রশান্তর সাথে আমার... না 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 না, যা দেখছি এসব সত্যি না, এসব সত্যি হতে পারে না। আমি নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখছি। হয়তো এটা আমার জীবনের সব থেকে সাংঘাতিক এক কালো অন্ধকারাচ্ছন্ন রাত্রি, যে রাত্রি শুধু দুঃস্বপ্ন দেখায়। সেই রাতের গায়ে শুধু মৃত্যুর গন্ধ, কিন্তু সে গন্ধ মিথ্যে। ভোরের পবিত্র আলোয় কেটে যাবে এই দুঃস্বপ্নের রাত। হয়তো সকাল হলেই দেখব প্রশান্ত হাঁটতে হাঁটতে এসেছে আমার বাড়িতে, এসেছে ওর বাইকটা ফেরত নেবার জন্য। চোখের সামনে এখন যা দেখছি তা যদি সত্যি হয়, তাহলে যা দেখে এলাম এতক্ষণ সেটা কি ছিল? ও তুই এতক্ষণে এলি? তোকে বললাম একটু তাড়াতাড়ি আসতে। সুকমল, তুই তো ঠাট্টা করছিলি। প্রশান্ত তো মারা যায়নি। পাগলামো করিস না, যা হয়ে গেছে তা মেনে নেওয়া ছাড়া আমাদের তো কিছু করবার নেই। আমিও কি ভাবতে পারছি যে প্রশান্ত মারা গেছে, কিন্তু সত্যিটাকে তো মেনে নিতেই হবে বল। প্রশান্ত এই 10 মিনিট আগে তোকে ফোন করেনি? তোর কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। আরে প্রশান্ত মারা গেছে আর সন্ধ্যাবেলায়, ও আমাকে 10 মিনিট আগে ফোন করবে কি করে? আর তাছাড়া তোকে ফোন করবার পরপরই আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ শেষ হয়ে। আমার মাথার ভেতর যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। কি হলো ব্যাপারটা? তাহলে কি সত্যি সত্যি প্রশান্ত মারা গেছে? হ্যাঁ, ওই তো আমার চোখের সামনেই রয়েছে ওর ডেড বডি। তাহলে আমি কার সাথে ছিলাম এতক্ষণ? সবটা পরিষ্কার হতে আমার আর বাকি থাকলো না। এইবার প্রশান্তর বলা সেই রহস্যময় কথাগুলোর মানে আমি বুঝতে পারলাম। তোর আর ওই বাড়ি বাড়ি গিয়ে টিউশনি পড়ানোর কোনো দরকার নেই। তোর মতো যোগ্য শিক্ষক প্রাইভেট টিউটর হবে কেন? তুই থাকবি তো? না না, আমি তো থাকতে পারবো না, আমাকে যেতে হবে এক অন্য জায়গায়। তোর মনে আছে সার্থকী, ছোটবেলায় আমরা সাইকেলের ছেঁড়া টায়ার চালিয়ে এপাড়া থেকে ওপাড়ায় চলে যেতাম, তারপর সারাটা দুপুর পুকুরে ঝাপাঝাপি করে বাড়ি গিয়ে বকুনি খেতাম। হ্যাঁ মনে আছে,
কিন্তু এসব কথা হঠাৎ এখন কেন বলছিস? না, এমনি মনে পড়ছে আজ খুব। আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, কোনো রকমে পালিয়ে এলাম সেখান থেকে। পুকুরের পাড়ে এসে দাঁড়ালাম একা একা। মনে হলো আমার সাথে কে যেন এসেছে, সে যেন ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি পেছন ঘুরতেই দেখতে পেলাম প্রশান্ত। এবার তাকে আর ইহজাগতিক প্রশান্ত বলে মনে হচ্ছে না, এবার সে যেন অন্য দুনিয়া থেকে উঠে এসেছে। কি করব বল, বেখেয়ালে রাস্তা পার হচ্ছিলাম, দিল একটা ট্রাক এসে ধাক্কা মেরে। তোকে যে দায়িত্বটা দিয়েছি সেটা কিন্তু মন দিয়ে পালন করিস। মনে রাখিস, শিক্ষকতা শুধু একটা প্রফেশন না, শিক্ষকতা একটা ধর্ম। সেই ধর্ম যথাযথ পালন করিস আর আমার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখিস। তোর ভেতরেই বেঁচে থাকবো আমি, বেঁচে থাকবে আমার আদর্শ কোচিং সেন্টার। অনুভব লেগে থাকে সুতোয়, শুধু মালা থেকে সময়ের ফুল ঝরে যায়, সেখানে ডুবিয়ে মুখ। সাবস্ক্রাইব করে দিও আর যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো গল্পটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক গল্পে। ততদিন সবাই সুস্থ থাকো আর এভাবেই আমাদের পাশে থাকো।